উচ্চ মাধ্যমিক ইতিহাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাসের এসএকিউ যে প্রশ্নগুলো টেস্ট পেপারের থেকে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের এই যে ক্লাস সেটা হবে মূলত এসএকিউ কোশ্চেন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কি কি আছে, আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক বিশ্বের ইতিহাস। তো এই আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক বিশ্বের ইতিহাসটা মূলত আছে সিলেবাসে এইচএস এর, তবে এসএসসি, পিএসসি বা আর অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে এইচএস এর সাথে সাথে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত আছো তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখতে পারো। এটা আসছে দেখো, উন্মুক্ত দ্বার নীতি কি আর এর প্রবক্তাকে, কি আর কে প্রবক্তা গেল। এটা দেখো 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব নাম কি ছিল, স্যার জন হে। স্যার জন হে এই উন্মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি এটাকে বলা হয়, ঠিক আছে, এর প্রবক্তা। তাহলে কে, স্যার জন হে। কে, তার পরিচয় কি, মার্কিন পররাষ্ট্র সচিব। কবে, 1899 খ্রিস্টাব্দে তিনি এই উন্মুক্ত দ্বার নীতি বা মুক্ত ওপেন ডোর পলিসি এর প্রবক্তা। তো মূলত এখানে কি বলা হচ্ছে যে চীন যে দেশটা ছিল সেই চীন দেশে দেখা যাচ্ছে বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো তারা উপনিবেশ স্থাপন করেছিল, সেখানে আমেরিকা কিন্তু তেমন সুযোগ পেয়েছিল না। তো আমেরিকাও যেন সেই চীন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই সুযোগের জন্য তিনি কিন্তু এই ঘোষণাটা আসলে করেছিলেন, ঠিক আছে। দেখো এই নীতিতে কি বলা হয়, বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশ কর্তৃক অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিক সমান সুযোগ দিতে হবে। মানে চীনে অন্যান্য দেশগুলো যে বাণিজ্য করছে সেই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিতে হবে, এটাই ছিল তার মূল বক্তব্য। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়। এই কোশ্চেনটা কিন্তু এইচএস 2017-তে অলরেডি চলে এসেছে। বর্ণ বৈষম্য বলতে আমরা অ্যাপার্থেটের নাম জানি, অ্যাপার্থেট মানেই আমরা কি জানি, সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। তাহলে কি হবে আনসার, বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকাতে বলবৎ হয়েছিল। পরের কোশ্চেন দেখো, সিংহল কাদের উপনিবেশ ছিল। সিংহলে তো অনেকজনেরই ছিল, তো এখানে মূলত কাদের ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। সিংহল ইংল্যান্ডের উপনিবেশ ছিল ইউরোপীয়দের মধ্যে। তো যাই হোক, কবেকার কোশ্চেন এটা, এইচএস 2017। 2017-তে কিন্তু এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলছে, এর অথবা দিয়ে লগ্নি পুঁজি, লগ্নি মানে কি, ইনভেস্টমেন্ট, তাই তো, লগ্নি পুঁজি কাকে বলে। এই কোশ্চেনটাও এসেছে 2017-র এইচএস পরীক্ষাতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো, শিল্প অথবা বাণিজ্য ক্ষেত্রে, কি, শিল্প অথবা বাণিজ্য ক্ষেত্র থেকে অর্জিত যে মুনাফা, মুনাফা মানে কি, লাভ, ঠিক আছে, প্রফিট। এই অর্জিত মুনাফা যখন পুনরায় পুনরায় শিল্প অথবা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়, করে আরো অধিক মুনাফা লাভের উদ্যোগ গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় লগ্নি পুঁজি। পুঁজি মানে কি, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। সেই আমি কোনো একটা ব্যবসাতে কোনো একটা পয়সা, ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি একটা কাপড়ের দোকান তৈরি করবে, তার জন্য তাকে কিছু পরিমাণ পয়সা ইনভেস্ট করতে হলো, সেই টাকা দিতে সে কি করবে, কাপড়গুলো কিনে নিয়ে এসে দোকানটা তৈরি করলো। এবার দেখা যাচ্ছে সেই কাপড় কেনার পর সেই কাপড়গুলো বিক্রি হলো, এবার বিক্রির পরে সেই যে লাভ, ধরে নেওয়া যাক 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 150 টাকায় বিক্রি করেছে, মানে 50 টাকা প্রফিট। এবার সেই 50 টাকাও যখন আবার ইনভেস্টমেন্ট যখন হবে, তো এই ইনভেস্টমেন্টটাই হচ্ছে লগ্নি পুঁজি এক কথায়। বুঝতে পারলাম আশা করি। তো ইনভেস্টমেন্ট সেটাই হচ্ছে লগ্নি পুঁজি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই কোশ্চেনটা এসেছে 2016 এইচএস পরীক্ষায়। তাহলে আলীনগরের সন্ধি মানেই আমরা জানি সিরাজউদ্দৌলা। তাহলে দেখো এই যে নবাব সিরাজউদ্দৌলা কবে হচ্ছে, 1757। এই নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তারপরের প্রশ্ন কি আছে, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এটা সংসদ নমুনা প্রশ্ন আছে, এটা নর্মালি এমনি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে দেখো বিষয়টা দাঁড়াচ্ছে কি, 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন, কে করেছেন, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। তাহলে লর্ড কর্নওয়ালিস তিনি ছিলেন গভর্নর জেনারেল,
1793 খ্রিস্টাব্দে বাংলা, বিহার এবং উড়িষ্যাতে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, 5 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে, কর্নওয়ালিস কোড কি? 2022 এইচএস পরীক্ষায় এটা চলে এসেছে কোশ্চেন। কোড কর্নওয়ালিস বা কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিসের আমরা নাম জানি, গভর্নর জেনারেল ছিলেন তিনি, তাই তো, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস যখন গভর্নরশিপ পাচ্ছে তখন দেখতে পেল যে ভারতে বা বাংলাতে যে সমস্ত ব্রিটিশ কর্মচারীরা আছে তারা মূলত করাপ্টেড, নিজেরা কোম্পানিকে ফাঁকি দিয়ে নিজেদের সম্পত্তি বাড়াতে ব্যস্ত। তো তাদের নিজেদের মধ্যে কোনো ন্যায়, নিয়ম নীতি, কর্মদক্ষতা এরকম কিছুই নেই। তো এক কথায় হচ্ছে করাপশনের সাথে যুক্ত আছে। তাহলে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করছে। ঠিক আছে, তো এই দেখো কি বলছে, কোম্পানির কর্মচারীদের ন্যায়, সততা এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে যে সকল নিয়মবিধি প্রবর্তন করেন তাই কোড কর্নওয়ালিস বা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তাহলে এটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত আর কোড কর্নওয়ালিস একই বছর হয়ে যাচ্ছে। ওকে, 1793 খ্রিস্টাব্দে। কোশ্চেন দেখো, অথবা দিয়ে আছে যে অবশিল্পায়ন কি? এটাও 2022-এর কোশ্চেন। অবশিল্পায়ন, তাহলে অবশিল্পায়নটা কি? অবশিল্পায়ন হলো শিল্পায়নের বিপরীত অবস্থা বা শিল্পের অবনতি। এক কথায় অবশিল্পায়নটা কি? শিল্পের অবনতি। তাহলে কি বিষয়টা, যখন কোনো দেশে নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে প্রতিষ্ঠিত যে শিল্পগুলো সেই শিল্পগুলো ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসের পথে অগ্রসর হয়, তখন তাকে বলা হচ্ছে অবশিল্পায়ন। যে নর্মালি কি হয়, যে শিল্প আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত শিল্প তৈরি হবে, তাহলে সেটা শিল্পায়ন। কিন্তু দেখা যাচ্ছে কি, যে শিল্প অলরেডি আমার কাছে আছে কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে সেই সমস্ত শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসগুলোই হচ্ছে অবশিল্পায়ন। দেখো কি বলছে, শাহুকার কাদের বলা হয়? শাহুকার, এটা হচ্ছে 2016-র কোশ্চেন। দক্ষিণ এবং পশ্চিম ভারতে সুদখোর মহাজনদেরই বলা হয় শাহুকার। যে সুদখোর মহাজনরা ছিল তারা শাহুকার নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন দেখো, একদম সোজা একটা কোশ্চেন, চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝায়? এটা 2017 সালের কোশ্চেন। 1835 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের ঘটানোর ক্ষেত্রে চুইয়ে পড়ার নীতির কথা তুলে ধরেছিলেন। তার এই নীতির অনুসারে ভারতে উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে তা মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমেই ক্রমশ সমাজের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ জলকে যদি উপর থেকে ফেলা হয় তাহলে নিচে পড়ে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ে যাবে। তো এই হচ্ছে তার মূল বক্তব্য। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন হলো দলিত। দলিত কাদের বলা হতো? এটাও 2015 কোশ্চেন কিন্তু এসে চলে এসেছে। দলিত শব্দটা এসছে দলন শব্দ থেকে, ঠিক আছে, এই দলন শব্দ থেকে, দলিত শব্দটা দলন শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে দমিয়ে রাখা। তো কারা কাকে দমাবে? সমাজের উচ্চ বর্ণের মানুষরা নিম্ন বর্ণের মানুষদেরকে শোষণ, নির্যাতন, অস্পৃশ্যতা এইরকম ভাবে অনেক দিন থেকে, মানে যুগের পর যুগ ধরে যে দমিয়ে রাখা বা পদদলিত করে রাখার যে ব্যবস্থাটা ছিল, এটাই হচ্ছে পরবর্তীতে এরাই দলিত নামে পরিচিত হয়। গান্ধীজি কিন্তু পরবর্তীতে এই দলিত শব্দটাকে পরিবর্তন করে হরিজন কিন্তু শব্দটা রেখেছিলেন। হরিজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। এই হলো আমাদের দলিত। দেখো কি বলছে, AITU-C কবে গঠিত হয়েছিল? এটা সংসদ নমুনা প্রশ্ন 2018-র। তো AITU-C গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে যখন কংগ্রেসের অধিবেশনটা হয়, কংগ্রেসের বোম্বাই অধিবেশন হয়েছিল, তো সেই কংগ্রেসের বোম্বাইয়ের অধিবেশনে লালা লাজপত রায়, ঠিক আছে, লালা লাজপত রায়, এই লালা লাজপত রায় কিন্তু সভাপতি হয়েছিল। AITU-Cর প্রথম সভাপতির নাম কি? তিনি হচ্ছেন লালা লাজপত রায়। AITU-C কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। AITU-C কবে কোন জায়গাতে গঠিত হয়? সেটা হয়েছিল বোম্বে কংগ্রেসের অধিবেশনে। এই AITU-Cর ফুল ফর্মটা কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো এই হচ্ছে কয়েকটা কোশ্চেন। তারপরে এর মধ্যেই চলে আসো, দেখো সিমলা সাক্ষাৎকার, এর প্রতিনিধি দলের নেতৃত্ব, সিমলা সাক্ষাৎকার আমরা কি জানি 1906,
তাই তো 1906। এই সিমলা সাক্ষাৎকারের মাধ্যমেই কিন্তু আমরা জানি কি যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, তো সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দল যে গেছিল সিমলাতে, বাংলা থেকে সিমলাতে গিয়েছিল, সেই দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? আগা খান। যদি বলা হয় কোন আগা খান, আগা খান থার্ড, তৃতীয়, ঠিক আছে। তো নর্মালি আগা খান হিসাবে আমরা জানি। তো মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে গঠিত হচ্ছে? 1906। কবে? এই সিমলা সাক্ষাৎকারের পরবর্তীতে। তো সিমলা সাক্ষাৎকারটা 1906 আগা খানের নেতৃত্বে হয়েছিল। সেখান থেকে ফিরে এসে ঢাকাতে নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে এবং আগা খানের সভাপতিত্বে কিন্তু এই মুসলিম লীগ গঠন হয়েছিল। কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দ্বিজাতি মানে দুটো জাতি। তাহলে বলা হচ্ছে ভারতে হিন্দু এবং মুসলিম দুটো পৃথক জাতি। এই তত্ত্বই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক। নেক্সট কোশ্চেন, লিন-লিতগো প্রস্তাব কবে ঘোষিত হয়? কবে? সেটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দে লিন-লিতগো প্রস্তাব ঘোষিত হয়েছিল। অথবা দিয়ে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? ঝাঁসি রেজিমেন্ট এটা হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগাল। ঠিক আছে, লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগালের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল। ঝাঁসি রেজিমেন্টটা কোথায় ছিল? নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল, সেই আজাদ হিন্দ ফৌজের মধ্যে 5খানা টোটাল রেসিডেন্ট ছিল, রেজিমেন্ট ছিল। এই 5টা রেজিমেন্টের মধ্যে ছিল আজাদ ব্রিগেড, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড এবং এই ঝাঁসির রানী ব্রিগেড। ঠিক আছে, তো এই ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগাল। তিনি ছিলেন মূলত একজন ডাক্তার। নেক্সট চলে আসি পরের কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন? ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর 1939 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে কি হয়েছিল? জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন। পরবর্তীতে দেখা যাচ্ছে গান্ধীজির সাথে তার কিছু মতপার্থক্য হয় এবং পরবর্তীতে তিনি 1939 খ্রিস্টাব্দে নির্বাচনে দাঁড়ান। সেই নির্বাচনে কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি যদি বলা হয় তাহলে কিন্তু সুভাষচন্দ্র বসু। এই সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে গান্ধীজি কাকে দাঁড় করিয়েছিলেন? পট্টবী সীতারামাইয়াকে। যদি বলা হয় সুভাষচন্দ্র বসুর এগেনস্টে কে ছিলেন, তাহলে সেটা হবে পট্টবী সীতারামাইয়া। পট্টবী সীতারামাইয়া ছিলেন হচ্ছে গান্ধীজির কিন্তু গান্ধীজির দ্বারা মনোনীত একজন প্রার্থী। তো যাই হোক, কিন্তু ভোটাভুটির ফলে দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বসুই কিন্তু জয়লাভ করে, কিন্তু তিনি আবার এই 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি হন। তার পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধা হওয়ার ফলে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে ইস্তফা দেন এবং কংগ্রেস থেকে বেরিয়ে চলে আসেন। এর পরবর্তীতে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন মানে সভাপতির ওই পদটা গ্রহণ করেছিলেন হচ্ছে, এই জায়গাটার স্থান কে নিচ্ছে? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইউএনআরআরএ এর সম্পূর্ণ নাম কি? ইউএনআরআরএ সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ অর্থ কি? তাহলে ইউনাইটেড নেশনস, এখানে একটা দাগ পড়ে গেছে, সেটা হবে নেশনস। ওকে, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন। কি তাহলে? ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন। পরবর্তী কোশ্চেন, ইমরে নেগি একজনের নাম। ইমরে নেগি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে একজন নেতা কি হাঙ্গেরির যুক্ত ফ্রন্টের নেতা। কোথাকার নেতা? হাঙ্গেরির যুক্ত ফ্রন্টের নেতা ইমরে নেগি। নেক্সট কোশ্চেন দেখো, ন্যাটো। এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতেও কিন্তু ন্যাটো সম্পর্কে কিন্তু প্রায় প্রশ্ন থাকে, তোমরা দেখবে ন্যাটো থেকে কোশ্চেন থাকেই। তো কিছুদিন আগে এই ন্যাটোর সদস্য পদকে কেন্দ্র করে বা সদস্য পদ হওয়াকে কেন্দ্র করে কিন্তু এই রাশিয়ার সাথে কিন্তু ইউক্রেনের কিন্তু যুদ্ধ কিন্তু বেঁধে গেছিল, যেটা এখনো চলছে। তো যাই হোক, ন্যাটো এই ন্যাটো গঠিত হয় কবে? 1949 খ্রিস্টাব্দে। ন্যাটোর ফুল ফর্ম যদি বলি তাহলে কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বা ন্যাটো। কবে গঠন হচ্ছে? 1949 খ্রিস্টাব্দে। নেক্সট চলে আসছে সার্ক, SAARC। সার্ক, এই সার্কের সম্পূর্ণ নাম কি? সাউথ এশিয়ান
অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এ হচ্ছে সার্কের পুরো নাম। তোমরা কিন্তু এখান থেকে পুরো নাম থেকে দুখানা কোশ্চেন কিন্তু তোমরা এইচএসে কমন অবশ্যই পাবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়? বাংলাদেশের জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, যদি বলা হয় ভারতের জাতির পিতা কাকে বলা হয়, তাহলে মহাত্মা গান্ধী। তোমরা দেখবে যে ওই কলকাতা শিয়ালদা যে রেল স্টেশনটা আছে, সেই রেল স্টেশন থেকে একদম গেট থেকে বের হয়ে বাঁ দিকে যে মেন রাস্তাটা চলে গেল বাস স্ট্যান্ডের দিকে, ওইখানে গিয়ে দেখবে কিন্তু দুজনেরই কিন্তু মূর্তি পাশাপাশি কিন্তু রাখা আছে, যে মহাত্মা গান্ধী যে ভারতের জাতির জনক, আর শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের জাতির পিতা, এই দুজনেরই কিন্তু সেই মূর্তি ওখানে কিন্তু প্রতিস্থাপন করা রয়েছে। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে আসি। ভারতে আইনসভার উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষ। তো আইনসভার উচ্চ কক্ষের নাম ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে রাজ্যসভা। যদি বলা হয় ভারতে আইনসভার নিম্ন কক্ষের নাম কি, তাহলে সেটা হবে লোকসভা। ঠিক আছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, আর রাজ্যগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে বিধানসভা। এই যে নিম্ন কক্ষ যে আছে, এই নিম্ন কক্ষের দ্বারা যে নির্বাচনটা হচ্ছে, অর্থাৎ লোকসভার নির্বাচন, সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। ঠিক আছে, আর রাজ্যসভা যে আছে, রাজ্যসভার থেকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত হয়। আর এদিকে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী কিন্তু নির্বাচিত হন। মোটামুটি আমরা এতটুকু আলোচনা করলাম। তোমরা ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার বলে আমাদের ফেসবুক পেজ আছে এবং ফেসবুকে একটা গ্রুপও আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। বিভিন্ন আপডেট এবং বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেন অ্যান্সার সলভ, টপিক ওয়াইজ ক্লাস প্রভৃতি কিন্তু মক টেস্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশনে দেখবে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লাসের লিঙ্ক থাকে বা কিছু কিছু ক্ষেত্রে মক টেস্টের লিঙ্কও কিন্তু দেওয়া থাকে। সেই মক টেস্টগুলো সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ।